রানী, গলাটা শুনেই প্রাণটা জুড়িয়ে গেল। এখন সময় হলো আমার জন্য। আরে ডার্লিং, আমাকে তো অন্য কাজও করতে হয় নাকি? আমার মনে একটা ইচ্ছে ছিল, যদি আজকে ফিল্মের এই পার্টিতে তুমি আমার সাথে থাকতে পারতে। আরে রানীর তো অবাধ গতি, ও যেদিকে খুশি যখন খুশি যেতে পারে। কিন্তু রাজা এক চালে এক ঘড়ি শুধুমাত্র যেতে পারে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। যদি তুমি না থাকতে তাহলে এই রাজা পাটেলের ফিল্ম আমি কখনোই পেতাম না। আরে নয়না, দেখো এই ফিল্মটা সুপার ডুপার হিট হবে, দেখে নিও। আচ্ছা একটা কথা বলো নয়না, ওই প্রডিউসার প্রেম চোপড়ার সাথে তোমার কথা হয়েছিল কি? ওর টাকা তো এখনো পাইনি আমি। তুমি চিন্তা করো না, টাকা সময় মতো পৌঁছে যাবে। আমি সমস্ত খোঁজ খবর নিয়েছি। বলছিলাম যে একটা কথা বলার ছিল তোমাকে। হুকুম করো রানী। আমি না ব্যান্ড্রা শিফট করতে চাই। আমি না একটা খুব সুন্দর বাংলো দেখেছি, যদি তুমি কোনো বিল্ডারের সাথে কথা বলতে তো। এই হচ্ছে রানীর মতো কথা। এই রানীর শখটাও রাজার থেকে কম কিছু নয়। সামনের সপ্তাহে নতুন বাংলোতে শিফট করে যেও। এখন রাখছি, অনেক কাজ বাকি। ওকে। এই গ্ল্যামারের দুনিয়ার জাদুই এমন অদ্ভুত যে যারা এটার দিকে ঝুঁকেছে তলিয়েই গেছে তারা। তাহলে বলিউডের সুন্দরীদের আকর্ষণ থেকে আন্ডারওয়ার্ল্ডের ডনরা কতক্ষণ দূরে থাকতে পারে? তাদের জীবনেও সম্পদ ছিল, পাওয়ার ছিল, দুনিয়ার সমস্ত আরাম ছিল, কিন্তু যেটুকু ছিল না তা হলো বলিউডের মতো গ্ল্যামার। আর তাই তাদের বলিউড সুন্দরীদের সাথে প্রেম হতে থাকলো, তাদের সম্মানে পার্টি আর ইভেন্ট করতে লাগলো। কিন্তু যে হিরোইন সফলতার চূড়োয় বসেছিল তাকে লোভে ফেলা এতটা সহজ ছিল না। সেই জন্যই তারা বলিউডের সেই সব সুন্দরীদের দিকেই ঝুঁকতে লাগলো যাদের স্বপ্ন তো ছিল, কিন্তু তা পূর্ণ করার রাস্তাটা ছিল না। এই সব মহিলারা যখন সামনাসামনি প্রস্তাব পেল তো না করে উঠতে পারল না, কেননা এই গ্যাংস্টারদের কাছে অর্থ ছিল, পাওয়ার ছিল, আর তাদের স্বপ্ন সফল করার দমও ছিল। আর এই চাহিদাই রচনা করেছিল বলিউড আর আন্ডারওয়ার্ল্ডের প্রেম আর হিংসার কাহিনী। তো এইসব পাগল গ্যাংস্টারেরা তাদের প্রেমিকাদের ফিল্মে নেওয়ার জন্যে প্রডিউসারদের ধমকাতে শুরু করে দিল, আন্ডারওয়ার্ল্ডের অর্থ দিয়ে ফিল্ম বানানোও শুরু করে দিল। হ্যালো নয়না, কেমন আছেন আপনি? পাশা আপনাকে রিগার্ডস দিতে বলেছে, আর সাথে বলেছে আমি জানি এবার টাকাটা দিতে আমার একটু লেট হয়ে গেছে, কিন্তু আমি কি করব? আমি খুব বড় একটা লস খেয়েছি। কত বড় লস হয়ে গেছে আপনার? তাই তো আপনি লোনাভলাতে এত বড় একটা বাড়ি কিনেছেন। আমি কি বলতে চাইছি আপনি নিশ্চয়ই বুঝেছেন। হ্যাঁ নয়না, এক্সকিউজ মি বন্ধু, আজকাল আমার ফোনই তোলেন না, মনে হয় একটু বিজি হয়ে গেছেন। আপনারা প্রত্যেকবারেই অ্যান্টি কোম্পানির জন্য মিউজিক রাইটস ছাড়তে আমাদের বাধ্য করতে পারেন না। এরপর কিন্তু আর শুনবো না। আমি তো এখানে এসেছিলাম ফিল্ম লাইনের সঙ্গে যুক্ত টেকনিশিয়ানদের সম্মান দিতে। নিজের কবর নিজেই খুঁড়ছেন। ইউ আর মেকিং ইয়োরসেলফ। এই হুমকিগুলো না আপনি অন্য কোনো জায়গায় দেবেন। ঠিক আছে, আজ থেকে তোর কাউন্টডাউন শুরু।
এই ভয় ভীতি বড় অদ্ভুত জিনিস, ভাইরাসের মতো ছড়াতে থাকে, আর যে এর বশে এসে যায় ভয়ে কাঠের পুতুল বনে যায়। পাশা ভয় দেখানোর এই খেলায় চ্যাম্পিয়ন ছিল, আর সে সর্বপ্রথমে ভালোভাবে এটার প্রয়োগ বলিউডে এন্ট্রি নেওয়ার সময় করেছিল, পরে সেখানে রাজত্ব করার জন্যেও। মুক্তিপণ, মিউজিক রাইটস, ওভারসিজ রাইটস, স্টেজ শোজ প্রভৃতি থেকে আন্ডারওয়ার্ল্ডের অর্থ ভাণ্ডার ভরার জন্যে চারিদিকে তার প্রভাব ছিল, তার গাজোয়ারি ছিল, তার ক্ষমতার নেশা মাথার ওপরে চড়ে গিয়েছিল। হেগড়ে তো ভেবেই বসেছিল যে সে দেশের সব আইনের থেকেও উপরে, তাকে আর কেউ ছুঁতেও পারবে না। কিন্তু ইতিহাস সাক্ষী আছে যে যখনই কেউ নিজের শক্তির কারণে অতি অহংকারী হয়েছে, তখনই সে নিজের সর্বনাশ ডেকে এনেছে। ওদিকে সমাজের আসল নায়ক প্রবীণ ওয়াগলের মতো অফিসার বড়ই সততার সাথে দিন রাত মুক্তিপণ আর খুন করার হুমকির মোকাবিলা করার চেষ্টা করছিল। সামনে থেকে যে মারতে আসে তাকে তো বড় অনায়াসেই ধরা যায়, কিন্তু তার পেছনে লুকোনো শয়তান বুদ্ধিদাতাকে ধরা একরকম প্রায় অসম্ভব। কিন্তু অপরাধের এই সাম্রাজ্য ব্যাস আর মাত্র কিছুদিন টিকে থাকার ছিল, কেননা প্রবীণ ওয়াগলে একরকম প্রতিজ্ঞা করেছিল হেগড়েকে মাটিতে মিশিয়ে দেওয়ার। তোমার ডিরেক্টর মনোজ লাম্বার সাথে কথা বলতে হবে। ওকে বলবে যে ওর নতুন ছবির ওভারসিজ রাইট চাই। ঠিক আছে ভাই, হয়ে যাবে। এই কথাবার্তা কাল রাতে রেকর্ড হয়েছে, শোনা যাক এদের তাজা কথাবার্তা। মনোজ লাম্বার সাথে দেখা করেছিলাম আমি। প্রথমে তো ভাবছিল আমি ওর সাথে মজা করছি, কিন্তু যখন আমি ওকে সিরিয়াসলি বোঝালাম ও রেগে গেল ভাই, আর আমাকে আর আপনাকে গালাগালি দিল আর রাইট দিতে অস্বীকার করলো। আর আমিও ওর কানের গোড়ায় ঠাঁটিয়ে দিলাম, বললাম আবার ভেবে দেখ, মানতেই হবে তুমি শুধু ফিল্মের হিরো নও, বাস্তবেও হিরো। আমি ঠিক লোককেই বেছেছি, তুমি সত্যিই সুপারস্টার। ভাই তোমার মুখে তারিফ শুনে বুকে করে চড়া হয়ে যায়। আমি ওকে শুধু ট্রেলারটা দেখিয়ে দিয়েছি, কিন্তু এবার ওই মনোজ লাম্বাকে পুরো ফিল্ম দেখাতে হবে। আমি ওকে এটাও বলেছি ভাই যে রমেশ ভারতীর মতো তোর হাল করে দেব, কিন্তু ভাই তাও রাজি হয়। আমি জানতে পেরেছি ও আউটডোরেই গেছে। কবে ফিরছে? 25 তারিখ আসছে ভাই। এবার আপনি যা বলবেন। ঠিক আছে, ওর তারিখটা 26-এই হোক। যদিও এই স্টারটাকে না ধরে আমাদের লাভই হচ্ছে, কিন্তু যত এর কথা শুনছি না মাথা গরম হয়ে যাচ্ছে। আজকের পর তো এর ফিল্ম আর দেখবই না কখনো। এক মিনিট, আজ 26 তারিখ না? হ্যাঁ 26 তারিখ। ফরিদ এক্ষুনি বেরোতে হবে। এই মনোজ লাম্বাকে ফোন করো, ওর সমস্ত নম্বরে ফোন করে দেখো কোথায় আছে। ও মার্ডার হতে পারে। দাঁড়া। কি এর কাছেও অ্যাসোসিয়েশনের কার্ড পেয়েছো? আলী খানের প্রোডাকশনে কাজ করে, তার মানে সমস্ত কাজ খান করাচ্ছে। এদের সাহস দিনের পর দিন বাড়ছে, শালারা গোটা শহরটাকে কবজা করতে চায়। এই নিয়ে দ্বিতীয়বার রমেশ ভারতী শুট আউটের পর এদের কাছে এই অ্যাসোসিয়েশনের কার্ড পাওয়া গেল। শালারা ভালো উপায় বার করেছে গ্যাং চালানোর জন্য। ফরিদ, যাই হোক না কেন আমাদের বলিউডের ভেতরে এই সিন্ডিকেটটা শেষ করতেই হবে।
স্পট। হ্যাঁ স্যার। দেখো ম্যাডাম খুব ঘামছেন, একটু হাওয়া বাতাস করো আর জিজ্ঞেস করো ওনার কিছু লাগবে কিনা। তাড়াতাড়ি করো। হ্যাঁ হেগড়ে স্যার, কি জিজ্ঞেস করছিলেন আপনি? হিসাব জানতে চাইছিলাম, স্টক কত লেগেছে? সব কাগজেই লেখা আছে, এখনই আপনাকে দিয়ে দিচ্ছি হেগড়ে স্যার, কিন্তু আপাতত 5 কোটি আরো দরকার। যেন ওভার বাজেট না হয়। এরকম কিচ্ছু হবে না হেগড়ে স্যার। ওদিকে দেখুন। এই শুটিং বন্ধ করো, এখানে কোনো শুটিং হবে না। বন্ধ করো। কেটে পড়ে এখান থেকে, টাইম আসলে ঠিক ফোন করে দেবো। উকিল। এই তুই শুনিসনি? নিচে নাম। ফরিদ, তুমি এখানকার সমস্ত স্পট বয়, সেটের লোক আর প্রোডাকশনের লোকেদের অ্যারেস্ট করো। বন্ধ করো। আপনি কোথায় যাচ্ছেন আলী খান সাহেব? আপনাকে তো খোঁজার জন্য আমরা এখানে এলাম। চলুন মনোজ লাম্বা শুটারের সঙ্গে আপনার ঠিকুজিটা মিলিয়ে দেখি। দাঁড়াও। কেমন আছেন অফিসার? দেখুন ইন্সপেক্টর, আপনি আমার ক্লায়েন্ট আলী খানকে এভাবে গ্রেপ্তার করতে পারেন না। আমার কাছে অগ্রিম জামিনের কাগজ আছে, দেখুন। আমি এটা জানি, মনোজ লাম্বা আর রমেশ ভারতী এই দুটো অ্যাটেম্পটেড মার্ডারের পেছনে তোমরাই রয়েছো। আর যত তাড়াতাড়ি তোমরা এই অ্যান্টিসিপেটরি বেল বার করো না, তাতে এটাও বুঝতে পারছি যে তোমরা কতটা ভয়ে ভয়ে বেঁচে আছো। তোমাদের রাতের ঘুম তো উড়ে গেছে মনে হচ্ছে। আপনার যা বলার আপনি বলতে পারেন, করতে পারেন, আপনি তো মালিক। তুই একদম ঠিক বুঝেছিস জায়গাটা। তোর মতো লোকেদের আর যোগ্যতাই বা কি? হ্যাঁ, তুই যে খেলার একটা পেয়াদা, তার রাজা পাশার সঙ্গে আমার লড়াই। সাবধানে থাকিস, রাজা রাজা যুদ্ধ তো তুই না বলি হয়ে যাস। আমার মতো একজনের বলিতে পাশা ভাইয়ের দলের কিচ্ছু যায় আসে না। পুলিশের দিকে তাকিয়ে লোকে হাসবে, আমাকে ঘাটাবেন না। আপনার জন্য তা ভালো হবে না। আর তাছাড়া ইঁদুর বিড়ালের দৌড় বড় পর্দাতেই তো দেখতে ভালো লাগে। এখন তো বড় পর্দায় একটাই খেলা ভালো লাগবে, বলিউড থেকে পাশার হাতের পুতুলগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়ার খেলা। আপনি কি জানেন আমার ডেটস কতটা ইম্পর্টেন্ট? আপনি এইভাবে শুটিং বন্ধ করতে পারেন না। ম্যাডাম, আপনার জন্য আমার একটা অ্যাডভাইস আছে, ফ্রিতে। আপনি এখন তো পাশার রানী, কিন্তু কাল যদি অন্য রানীদের মতো সে আপনাকেও ছুঁড়ে ফেলে দেয়, তখন আপনার কি হবে? একটু ভাববেন এই ব্যাপারে। হ্যাঁ, এই চলো, এই সব কটাকে তোলো। প্রবীণ এটা ভালো করেই জানতো যে তার কর্মকাণ্ডে তার প্রাণনাশ হতে পারে, তবে যে দেশ আর তার মানুষের জন্য কাজ করে সে আর কবে ভয় পেয়েছে? টান টান শরীরে সে সতর্ক ছিল যে কোনো কিছুর মোকাবিলা করতে। স্যার, এই নিন স্পট বয় অ্যাসোসিয়েশনের মেম্বার লিস্ট। থ্যাংক ইউ। ফরিদ, এই লিস্টটা স্ক্যান করো, আর এর মধ্যে থেকে ওই নামগুলো বার করো যারা পাশার শার্প শুটার আর যারা আলী খানের মতো লোকেদের জন্য কাজ করে। কোথায়? প্রবীণ, এইদিকে।
সত্যি করে বল, আলী খান আর হেগড়ের সঙ্গে তোর কি কানেকশন আছে? রয়েছে। বল, মান ঠিক করে বল। একটাকেও ছাড়বি না, সব কটাকে বল। সত্যি বল, এখনো সময় আছে, বল। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। বল কি জানিস? বিশ্বাস করুন, আমি জানি না কিছু। বলবি না। ছবিটা এখন একদম পরিষ্কার। কারা অত্যাচার করছে আর কারা সহ্য করছে সেটা আমরা এখন জানি। আমাদের হাতে যথেষ্ট প্রমাণও রয়েছে। আলী খানের কোম্পানি সিজ করে আমরা ওকে পঙ্গু তো করেই দিয়েছি, কিন্তু ওরাও চুপ করে থাকবে না। ওরা এবার মরিয়া চেষ্টা করবে। আর তাই ফরিদ, এক মিনিট। হ্যালো, ওয়াগলে স্পিকিং। তোমার তো দেখছি গলার আওয়াজটাই বদলে গেছে। সামান্য একটু সফলতা পেয়েই এত খুশি হয়ে গেছো? বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয়। তুমি নিজেকে বাঁচানোর ব্যবস্থা করো পাশা, কেননা আমার এর পরের চালটায় তোমার বলিউডে লাগানো সমস্ত টাকা শেষ হয়ে যাবে। আমার বিষয়ে হয়তো একটা কথা তুমি জানো না, আমি খুব সাধারণভাবেই থাকি, আর যখন আমার কিছু হারায় না, আমি অনেক নিচ পর্যন্ত নামতে পারি। এখন তোমার আর আমার মধ্যে এই খেলাটা খুব নোংরা খেলা হতে চলেছে। যত নোংরা হবে ততই তো মজা, কারণ আমার কাজটাই হলো নোংরা সাফ করা। কিন্তু আমি একটা ব্যাপারে খুশি, যে তুই খেলা ছেড়ে পালিয়ে যাসনি। যত দূরেই থাক না কেন লেগে রয়েছিস। যদি সামনাসামনি থাকতিস আরও মজা হতো। শহরের লোক ততক্ষণই ভালো থাকে যতক্ষণ বাঘ জঙ্গলে থাকে। প্রার্থনা করে যেন আমাদের মুখোমুখি না হয়। আমি কিন্তু ভয়ঙ্কর মানুষ খেকো, আর আমার আবার মানুষ খেকো বাঘ শিকার করতেই ভালো লাগে। সেই জন্য যেখানে আছিস সেখানেই থাক, এটাই তোর জন্য ভালো। চল এখন রাখ, তোর সাম্রাজ্য আরো ভেঙে পড়লে ফোন করিস। হেগড়েকে ধরার জন্য আমাদের একটা সলিড কেস তৈরি করতে হবে। আজকাল হাওয়া উল্টো দিক দিয়ে বইছে ভাই। কিছু হিরো আর প্রডিউসার হিস্সা দিতে রাজি হচ্ছে না। তাহলে হেগড়ে হাওয়াটাকে কে সোজা করবে? টপকে দাও ওদের যারা মানা করছে, যাতে অন্যরাও শাস্তা হয়ে যায়। কিন্তু ভাই ওই পুলিশ অফিসার একলাও কিচ্ছু করতে পারবে না। আমাদের সাম্রাজ্যকে ও একা কিচ্ছু করতে পারবে না। লেগে পড়ো কাজে, যাতে বলিউডের লোকেরা বুঝতে পারে যে ওদের বাপ এখানে বসে আছে। আপনি যখন বলছেন হয়ে যাবে ভাই, কিন্তু ও শালা একলাই আমাদের ধান্দা চৌপাট করছে। একবার দেখুন না ভাই, যদি ওর অ্যান্টি এক্সটর্শন সেল থেকে ট্রান্সফার হয়ে যায়। ঠিক আছে, মিনিস্টারের সাথে আমি কথা বলছি। ঠিক আছে ভাই। পাওয়ারের নেশা আচ্ছা আচ্ছা লোকেরও ঘুম ছুটিয়ে দেয়। আর লালসার এই ব্যবসায় যে যতটা বুদ্ধিমান হয় সে ততটাই টিকে থাকে। আর এ ব্যাপারে হেগড়ে তো পুরনো পাপী ছিল। ও এটা খুব ভালো করেই জানতো যে নিজেকে বাঁচানোর জন্য সবচেয়ে ভালো উপায় হলো আক্রমণ। এই কারণেই সে ধমকির বন্যা বইয়ে দিয়েছিল, আর বলিউড সেই আতঙ্কে থরথরিয়ে উঠেছিল। পুরো 50 কোটি চাই, বুঝলি? 1 পয়সা যেন কম না হয়। টাকাটা কাল রেডি রাখিস। কাল মানে কাল, বুঝতে পেরেছিস? আপনি একদম ঠিক কথা শুনেছেন। আমাদের ওভারসিজ আর মিউজিক রাইটস দুটোই চাই। হোয়াট রাবিশ! কিচ্ছু পাবে না তোমরা এখান থেকে। আর এরপর থেকে এখানে ফোন করবেন একদম। ঠিক সময় কাজ করে আমার লোকেরা। আর একদম ঠিক সময় গুলিটা চলেছে। আর আপনিও ঠিক সময় মতটা বদলে দিন, নত পরের টার্গেট ওই কাঁচটা নয়, আপনি হবেন যতীন। পাশার কাছে এ ব্যাপারে আদৌ কোনো খবরই ছিল না যে ইন্সপেক্টর প্রবীণ ওকে শেষ করার প্রস্তুতি নিচ্ছিল। তাই সে নির্ভয়ে নির্বিচারে যা খুশি দাবি করছিল, আর সে দাবি পূর্ণও হচ্ছিল। ভাই আপনি থাকতে ওকে মারতে আমার খুব হয়রানি হয়েছে। থ্যাংক ইউ জানো, এই ব্যান্ডার বাংলোটা রিয়েলি অসাধারণ। তুমি যদি আমার সাথে থাকতে পারতে। আশার জন্য মনটা যদি এতটাই কাঁদে
তাহলে কিছুদিনের জন্য চলে এসো আমার কাছে। একটা টাকাও তোদের আমি দেব না, তোরা যা পারিস করে নে। দেখুন, আপনার আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার প্রোটেকশনের জন্য দুজন বডিগার্ড সবসময় আপনার সঙ্গে থাকবে। আপনি রিপোর্ট লেখাবেন? হ্যাঁ, গুড। ফরিদ, কিশোর শেট্টি আমাদের কাছে এসেছেন। যেন এমন না হয় যে রমেশ ভারতী, মনোজ লাম্বার, যতীন রাওয়ের মতো উনিও হেগড়ের শিকার হন। ওকে, আই উইল টেক কেয়ার। ঠিক আছে। পাটিল, ওদিকে যাও। তাহলে তুই ওদিকে যা। স্যার, সব খুঁজেছি, কাউকে পেলাম না স্যার। স্যার, ভেতরে গিয়ে খুঁজে দেখলাম কিচ্ছু নেই স্যার। সবকিছু সিজ করো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওগুলোকে সামলে রাখবে। কিছু জানতে পারলে? না প্রবীণ, মনে হচ্ছে মুম্বাই থেকে হেগড়ের নামই মুছে গেছে। সব জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। খেলোয়াড় যখন মাঠ ছেড়ে পালিয়ে যায় তখন বুঝতে হবে তার খেলা শেষ। ঠিকই বলেছো, চলো। অনেক লোকে হিম্মত করেছিল স্যার, তাদের যে কি অবস্থা হয়েছে সেটা আমরা সবাই জানি। অ্যাকচুয়ালি কমিশনার, আমরা সব ফিল্ম ডিস্ট্রিবিউটর নিজেদের সেফটি নিয়ে খুব চিন্তিত রয়েছে। গুলি কার উপর কোথা দিয়ে চলবে আমরা কেউ জানি না। দেখুন, আপনাদের কারোর কোনো ক্ষতি হবে না, এটা আমি আপনাদের কথা দিচ্ছি। আপনাদের সবাইকে পুলিশ প্রোটেকশন দেওয়া হবে। আর আপনাদের তো আগেও বলেছি যে এসব আর বেশি দিন চলবে না। এই আন্ডারওয়ার্ল্ডের খেলাটা এবার বলিউড থেকে মুছে যাবে। আলী খান প্রোডাকশনের অডিট চলছে, আর আমার দৃঢ় বিশ্বাস যে ওকে খুব শিগগিরই গ্রেপ্তার করা হবে। ও ফেরার হলেও ওর নামে ওয়ারেন্ট জারি করা আছে। দেখুন, আমি আপনাদের সবার কাছে কোঅপারেশন চাইছি। যদি আপনারা অর্ডিন্যান্স পাস করে হেগড়েকে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেন তাহলে তো আপনাদেরই ভালো। যাও, তোমরা এখন যাও। জানতে তো আমিও পারছি না যে হেগড়ে গেলটা কোথায়। কিছুই জানতে পারিনি। পালিয়ে যাবে কোথায়? আরে যাবে তখনই যখন তুমি ওকে ধরবে। আর আমার ক্যালকুলেশন বলছে ও এই শহরে কি এই দেশেই নেই। হি হ্যাজ লেফট ইন্ডিয়া। ও যদি পাতালেও লুকিয়ে থাকে না, আমি ওকে মাটি খুঁড়ে টেনে বার করে আনবো। আজকে তাজা খবর, আজকে তাজা খবর, প্রডিউসার আলী খান গ্রেপ্তার। আজকে তাজা খবর, আজকে তাজা খবর, প্রডিউসার আলী খান গ্রেপ্তার। এত কর্মকাণ্ড দেখে তো আমার মনে হচ্ছে যে তুমি এবার হেগড়েকে ধরেই ফেলবে। মাথা খারাপ হয়ে গেছে তোর? পর্দা সরাচ্ছিস কেন? বাইরে যাবি? সবাইকে কি বলবি যে দেখো এখানে আমরা লুকিয়ে আছি? হ্যালো, কোথায় তুই? এটা কার নাম্বার? পাশা ভাই, আমি আর কেদার এখানে বম্বে থেকে অনেক দূরে বসে আছি। এটা সেই বাড়িরই নম্বর। বল, কি ব্যাপার? ভাই, কিছু একটা করো। আমরা কতদিন এখানে লুকিয়ে বসে থাকবো? ওই ইন্সপেক্টর যতদিন অ্যান্টি এক্সটর্শন সেলে আছে ততদিন আমরা কিচ্ছু করতে পারবো না। ও আমাদের তাড়া করে যাবে আর আমরা বম্বে ফেরত যেতে পারবো না ভাই। হেগড়ে এখন ওখানেই থাক, আমি বলছি কি করতে হবে। আমরা এখানে চুপচাপ বসে আছি ভাই, আর ওই সালা ইন্সপেক্টর আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে। ও আমাদের দুটো প্রোডাকশন হাউস বন্ধ করে দিয়েছে। আর যেই স্টারদের আমাদের সাথে কাজ করতে বাধ্য করিয়েছিলাম, প্রেসে আন্ডারওয়ার্ল্ডের সাথে নাম জুড়ে যাবে, ওরাও সরে গেছে। ঠিক হয়ে যাবে, চিন্তা করার দরকার নেই। ধান্দায় ওঠা পড়া লেগেই থাকে। ভাই, আমার সাথে নয়নাও খুব চিন্তায় পড়ে গেছে, পাগল হয়ে গেছে আপনার জন্য। বলছিল যে আপনি না ওকে ফোন করেন না ওর ফোন তোলেন। আরে ভুলে যাও ওকে, ওই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে।
এখন ওর সাথে কোনো কথা হবে না, আর আমার কাছ থেকে ও কিচ্ছু পাবে না। আর আমার প্রোডাকশনের সমস্ত ফিল্ম থেকে ওকে বার করে দে। একজন নতুন হিরোইন আছে, এখন ওকে সাহায্য করতে হবে। আগে এই ওয়াগলের ব্যাপারটা মেটাতে হবে, যাতে আমাদের ধান্দাটা চৌপাট না হয়ে যায়। কিছু তো একটা করতেই হবে। ঠিক আছে ভাই। তুমি মিথ্যে বলছো, ও এই কথা বলতেই পারে না। কথাটা যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততটাই তোমার ভালো। পাশা ভাইয়ের থেকে দূরে থাকো। একবার ওর সাথে কথা বলিয়ে দাও প্লিজ। আবার ওই? তোমাকে বললাম তো, পাশা ভাই তার সমস্ত প্রজেক্ট থেকে তোমাকে বের করে দিয়েছে। নয় না, তোমার নয়ন খোলো আর এখান থেকে ভালো ভালো কেটে পড়ো। তার মানে আশা আমাকে ইউজ করলো আর ফেলে দিল। পাশা ভাইকে সম্মান দিয়ে কথা বল। কি আছে তোর মধ্যে? আয়নায় দেখ নিজেকে একবার। পাশা ভাইয়ের হাত ছিল তাই তুই এত দূর পৌঁছাতে পেরেছিস। যা পেয়েছিস তাই নিয়ে খুশি থাক। ফোন রাখ, ফোন রাখ। মিনিস্ট্রি থেকে অর্ডার আছে, অ্যান্টি এক্সটর্শন সেল থেকে তোমার ট্রান্সফার এক্ষুনি করা উচিত। এটা তো হওয়ারই ছিল স্যার, তবে এই অর্ডারটা অনেক দেরিতে এলো। মানে তুমি কি চাও তোমার ট্রান্সফার হোক? আমাকে বলতে পারতে। না স্যার, আমি তো অ্যান্টি এক্সটর্শন সেল নিয়ে খুশিই আছি, কিন্তু আপনি তো এটা জানেন যে পাশার হাত কতটা লম্বা। মিনিস্ট্রিতে ওর লোক আছে। স্যার এটা তো হওয়ারই ছিল, বরং আমি খুশি যে এটা ঠিক সময় হচ্ছে। মানে দেখুন স্যার, ব্যাপারটা খুব সিম্পল। হেগড়ে আন্ডারগ্রাউন্ডে আছে আর পাশা চায় যে আমার বদলি যেন খুব তাড়াতাড়ি হয়। ইনফ্যাক্ট স্যার, আমাদের তো এক্ষুনি খবরটা ছড়ানো উচিত যে আমার বদলি হয়ে গেছে এখনই। তোমার কি মনে হয় এই কথা শুনে হেগড়ে তার গর্ত থেকে বেরিয়ে আসবে? নিশ্চয়ই আসবে স্যার, আর এটাই আমাদের সুযোগ ওকে হাতে নাতে ধরার। গুড প্ল্যান, ইউ হ্যাভ মাই ফুল সাপোর্ট, বাট দ্য বিগ কোশ্চেন ইজ হেগড়ে কবে গর্ত থেকে বেরোবে? এক সপ্তাহে, এক মাসে, না এক বছরে? নেক্সট ফ্রাইডে স্যার। তুমি এত শিওর হচ্ছ কিভাবে? কুকুরকে লোভ দেখানোর জন্য হাড়ের ব্যবস্থা হয়ে গেছে স্যার। ওকে, দেন ডু ইট। আমাকে ডেকেছো প্রবীণ? আমাদের বাঁকা ঘুঁটিটা এবার কাজে লাগানোর সময় এসে গেছে। তার মানে এবার ওই হিরোকে সসম্মানে আনার সময় এসে গেছে। এবার তুই এটা বলবি যে পাশার সঙ্গে তোর কোনো যোগাযোগ নেই? এটা তো কেউ আমার গলা নকল করেছে। গলা নকল করেছে? গলা নকল করেছে? তুই এভাবে মানবি না, না? আই এম সরি, আমার ভুল হয়েছে। না না, কোনো ব্যাপারই নয়। আমরা একটা শর্তে তোমায় ক্ষমা করতে পারি। কি বলুন? তুমি পাশাকে দুটো গুড নিউজ দেবে। প্রথমটাই যে অ্যান্টি এক্সটর্শন সেলের অফিসার প্রবীণ ওয়াগলের ট্রান্সফার হয়ে গেছে, আর দ্বিতীয়টা হলো যে প্রডিউসার ডিরেক্টর সুরেশকে ইউকের একজন বিজনেসম্যান 15 কোটি টাকার ফান্ডিং দিয়েছেন, আর হেগড়েকে ওর 100 দিনের পার্টিতে পাঠানো উচিত কমিশনটা আদায় করার জন্য, কেননা তারপরে ও ফরেন যাচ্ছে আউটডোরে। চল ফোন কর।
হ্যালো, হ্যাঁ কে? ওয়াগলের ট্রান্সফারের ব্যাপারে এখন কিছু বলাটা ঠিক হবে না, কারণ এই ধরনের খবরগুলোকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় না। আর সুরেশের কথা যদি বলিস, আমার ওর টাকার দরকার নেই। এই খবর দেওয়ার জন্য যদি তোর কিছু চাই তো বল আমাকে। না না ভাই, আমার কিছু চাই না। দেখলেন তো আপনারা, আমি তো চেষ্টা করেছি আমার দিক থেকে। প্রবীণ, আমাদের প্ল্যান তো ফ্লপ হয়ে গেল। ও তো হপ্তার জন্য মানা করে দিল। এবার আমরা হেগড়েকে ধরবো কি করে? এতক্ষণ আমরা পাশার থ্রু দিয়ে হেগড়েকে ধরার চেষ্টা করছিলাম, এবার আমরা ডাইরেক্টলি হেগড়েকে ধরবো, আর এই আমাদের সেখানে নিয়ে যাবে। মানে এটা কি? আমি তো হেগড়ের ব্যাপারে কিছুই জানি না। আমি সত্যি বলছি, আমি হেগড়ের ব্যাপারে কিছু আরে এটা আপনারা কি করছেন? দেখুন, আমি সত্যি বলছি, আমি হেগড়ের ব্যাপারে কিচ্ছু জানি না, কিন্তু কেদার ওর ডান হাত। ওর একটা নতুন গার্লফ্রেন্ড হয়েছে এখন, আমি তাকে চিনি। যদি আপনারা কেদার অবধি পৌঁছাতে পারেন তো ধরে নিন আপনারা হেগড়ে অবধি পৌঁছে গেছেন। মেয়েটার নম্বরটা কি? নাম্বার? হ্যাঁ, হ্যালো। হ্যালো, আমি আসলে প্রডিউসার সুজা খান বলছি। আপনি হয়তো আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে খুব ভালো করে চিনি। আসলে হয়েছে কি, আমার পরের ফিল্মটার জন্য একটু ফান্ডিং এর প্রয়োজন, তাই আমি ভাবছিলাম যে আপনি যদি একটু কেদার ভাইয়ের নম্বরটা আমাকে দেন তাহলে। আমার কাছে ওনার নাম্বার। দেখুন দেখুন দেখুন, আপনি একদম অন্যরকম ভাববেন না। যদি আমি আমার ফিল্মের ফান্ডিং পেয়ে যাই না, তাহলে আমার ফিল্মের হিরোইন আপনিই তো হবেন একদম। ঠিক আছে, ওনার নাম্বার নোট করুন। হ্যাঁ বলুন। 024। আজকাল উনি এই নাম্বারটাই ব্যবহার করেন। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে মহরতে দেখা হচ্ছে। হ্যাঁ, আমি আমার দিক থেকে সবকিছু করেছি। হ্যালো, হেগড়ে ভাইকে ফোন দে। আরে আমি বলছি, তোদের সুপারস্টার। তুই নম্বর কোথায় পেলি? আরে ওর আইটেম আছে না, কল্পনা, ও দিয়েছে। খুব গুরুত্বপূর্ণ খবর আছে, ফোন দে তুই। আমাদের সুপারস্টার। বল, আমি বলছি। হ্যাঁ দেখছি, কথা দিচ্ছি না, হয়তো যেতেও পারি, ভেবে বলছি। টেলিফোন এক্সচেঞ্জে ফোন করো। এই হেগড়ের অ্যাড্রেসটা এক্ষুনি জানো, তারপর কি করতে হয় আমি দেখছি। আর এই একে লকআপে পড়ো। চল চল চল, কিন্তু আমি চল ভেতরে ঢোক। আমি তো চল, সব রকম সাহায্য করলাম। আরে স্যার, চল স্যার। স্যার, খবর পেয়ে গেছি। খুব বেশি দূর নয় এখান থেকে, 40 কিলোমিটার দূরে একটা ফার্ম হাউসে ওরা দুজন আছে। স্যার, হেগড়েকে যদি এখন ধরা না যায় আর কোনোদিন যাবে না। থ্যাংক ইউ।
তুই এই খেলার সেই পেয়াদা যে একদম কুকুরের মতো মরবে? তুই ভুলে যাচ্ছিস যে ঘোড়া আমার হাতেও আছে। সালা কুকুরের মতো মরবো তো দুজনে মরবো, বাঁচতে তুইও পারবি না। হেগড়ে, আমরা যখন পুলিশ ফোর্স জয়েন করি না, তখন আমরা আমাদের প্রাণের মায়া ত্যাগ করি, আর তোর তো জীবনের কোনো দামই নেই। তুমি ঠিক আছো তো ফরিদ? তুমি ঠিক আছো? সালার কাজের মতো নিশানাটাও বাজে, গুলিটা ছুঁয়ে বেরিয়ে গেছে। মহাত্মা গান্ধীজি বলে গেছেন, আমাদের এই পৃথিবী প্রত্যেক মানুষের প্রয়োজনের জন্য পর্যাপ্ত সম্পদ দান করে, কিন্তু তার লালসার জন্য নয়। সত্যিই তাই, কেননা লালসার শেষ কোথায় গিয়ে হয়? এ হলো আগুনের সেই কুণ্ড, যাতে যা কিছুই ঢালো না কেন লকলকে লেলিহান শিখা ততই বেড়ে যাবে। কিন্তু আন্ডারওয়ার্ল্ডের ধান্দায় নেমে এই ধরনের সুবিচারের সময় কোথায়? তাদের তো পুরো ব্যবসাটারই আধার হলো লোভ, লালসা, কামনা আর বাসনা। এগুলোই হলো তাদের জীবন, এগুলোতেই তাদের নাম, যশ আর খ্যাতি। এই লোভের পথে চলেই আন্ডারওয়ার্ল্ড বলিউড নগরীর সেই দানব হয়ে গিয়েছিল, যার মুখের গর্তে যতই ঢালো কম পড়ে যেত। এই দানব কত জীবন নিয়েছিল, কত লোকের রক্তপাত ঘটালো, পুরো ইন্ডাস্ট্রিতে হাহাকার ফেলে দিয়েছিল। বলিউডের প্রচন্ড বদনাম হয়েছিল। এমন সময়ে ইন্সপেক্টর প্রবীণ ওয়াগলে হেগড়ের এনকাউন্টার করলো, যে অল্প হলেও রেহাই মিলল। আর এরই সাথে সাথে বলিউডের গাঁটছড়া আন্ডারওয়ার্ল্ডের সাথে আলগা হতে লাগলো, সম্পর্কে চিড় ধরে গেল। ডাক সাইটে পুলিশ অফিসারেরা আন্ডারওয়ার্ল্ডের লোকেদের জমিয়ে ধোলাই করলো, আর বলিউড থেকে একরকম তাদের নামগুলো নিশ্চিহ্ন করে দিল। কুড়ুকের মতো গজিয়ে ওঠা বর্ষাকালের ব্যাঙের মতন গলা ফোলানো প্রডিউসারেরা বেপাত্তা হয়ে গেল। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক নতুন সূর্যোদয় হলো। বলিউডের এই দুর্দশাতে সরকারের দৃষ্টিও তার দিকে আকৃষ্ট হলো, আর সরকার থেকে সুনাম আর সৎপথে চলা প্রডিউসারদের ঋণ দেওয়া শুরু করে দিল। আর এই সময় থেকেই শুরু হলো বলিউডে কর্পোরেট কালচারের ধারা। আর এই সবকিছুর কৃতিত্ব ইন্সপেক্টর প্রবীণ ওয়াগলেরই প্রাপ্য, যে আন্ডারওয়ার্ল্ডের কবল থেকে উদ্ধার করে নিয়ে এসে বলিউডকে এই জায়গাতে এনে দাঁড় করালো। তবে এটাই এই কাহিনীর শেষ ছিল না। পাশা যদিও হেগড়ের মৃত্যুর পর নিজের ব্যবসাটাকে গুটিয়ে নিয়েছিল, কিন্তু সেটা স্রেফ নিজের আগামী দিনের সেনাপতি হাড্ডিকে ময়দানে নামানোর জন্য। এ লড়াই আটকে ছিল ঠিকই, কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি।